সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদেরকে আমি রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস করাবো। তো এর জন্য দেখো, আমি যে রিঅ্যারেঞ্জটি বেছে নিয়েছি এটা ঢাকা বোর্ডে 2024 সালে এসেছিল। হ্যাঁ, তো এই রিঅ্যারেঞ্জটা আমরা একদম বুঝে বুঝে সলভ করব এবং শিখব যে কিভাবে চিন্তা করার মাধ্যমে আমরা রিঅ্যারেঞ্জে ফুল মার্কস পেতে পারি। তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই যে 10টা সেন্টেন্স দেয়া রয়েছে, এই 10টা সেন্টেন্স কিন্তু আমাদেরকে পড়ে বুঝতে হবে যে এই 10টা সেন্টেন্সের মিনিংগুলো আসলে কি। ঠিক আছে? তো দেখো, এখানে সবার প্রথমে যেই সেন্টেন্সটা রয়েছে এখানে বলেছে, ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়াতে সে গোল্ড মেডেল পেয়েছিল, এই ধরনের একটা মিনিং বোঝানো হচ্ছে। আর তারপরে বলা হয়েছে যে জয়নুল আবেদিন ওয়াজ সাচ আ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। মানে এইটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে জয়নুল আবেদিন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের সংস্কৃতিকে কি করেছিলেন, সমৃদ্ধ করেছিলেন। তারপরে দেখো বলেছে, দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। তার মানে হচ্ছে আর্টিস্ট বা শিল্পী যিনি ছিলেন তিনি পছন্দ করতেন না স্কুলের যে কঠিন নিয়মকানুন সেগুলো। তারপর বলা রয়েছে 4 নম্বরে যে হি ডাইড অন 28 মে 1976 ইন ঢাকা। তার মানে তিনি ঢাকাতে 1976-এর 28 মে মারা যান। আর তারপর 5 নম্বরে দেখো বলেছে যে জয়নুল আবেদিন ওয়াজ বোর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। তার মানে জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেছিলেন একটি গ্রামে, সেই গ্রামটি আবার কোথায় ছিল? কিশোরগঞ্জে, 1914 সালে। 6 নম্বরে দেখো বলেছে, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। তার মানে হচ্ছে এই যে বিশাল বা মহৎ ব্যক্তিত্ব, এমন একজন ব্যক্তি তিনি ছিলেন যে অবদান রেখেছিলেন কি করতে বা কিসের জন্য? দেখো বলেছে ফর হিজ কান্ট্রি, বা তার দেশের জন্য, অথবা এই কান্ট্রির যে পিপল বা মানুষ যারা রয়েছে তাদের জন্য। তারপর 7 নম্বরে আমি দেখতে পাচ্ছি, দেখো বলেছে হি ড্রিউ দ্য পিকচার্স। তার মানে তিনি দৃশ্য অঙ্কন করেছিলেন অফ দ্য ফেমিন। তার মানে হচ্ছে ফেমিন দিয়েই কিন্তু এখানে বোঝাচ্ছে দুর্ভিক্ষের কথা। উনি দুর্ভিক্ষের ছবি এঁকেছিলেন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মানে কবেকার দুর্ভিক্ষ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যে দুর্ভিক্ষ সেটি। অ্যান্ড গট হিউজ রেপুটেশন, এবং অনেক সম্মান অর্জন করেছিলেন। ঠিক আছে? তারপরে 8 নম্বরে দেখো বলছে হিজ ফাদার তমিজ উদ্দিন ওয়াজ আ পুলিশ অফিসার। তার মানে তার পিতা তমিজ উদ্দিন কি ছিলেন? একজন পুলিশ অফিসার ছিলেন। তারপর বলছে সো অ্যাট দ্য এজ অফ 15, তার মানে 15 বছর বয়সে, হি ওয়েন্ট টু কলকাতা, তিনি গিয়েছিলেন কোথায়? কলকাতায়। অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড, এবং ভর্তি হয়েছিলেন ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ। তার মানে ভর্তি হয়েছিলেন কোথায়? একটি সরকারি আর্ট কলেজে। তারপর বলছে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম। তার মানে তিনি একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন যিনি অর্জন করেছিলেন কি? নাম এবং সম্মান ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। তার মানে তার নিজের জন্য এবং তার দেশের জন্য। এখন আসো, এই যে গল্পটা আমরা এক নজর পড়ে এটার ব্যাপারে আইডিয়া নিয়ে নিলাম, এখন আমাদেরকে কি করতে হবে? এই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তার মানে পুনরায় সাজাতে হবে যে কোনটা আগে কোনটা পরে। তো এইটা সহজে লেখার জন্য দেখো আমি একটা বক্স করে নিয়েছি যেখানে 1 থেকে 10 নাম্বার পর্যন্ত দেওয়া রয়েছে। এখন আমরা সিকোয়েন্সটা লিখে ফেলবো। আর মেইন কথা হচ্ছে, দেখো যে রিঅ্যারেঞ্জ যখন আমরা লিখব তখন কিন্তু আমাদেরকে খুবই 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 সতর্ক থাকতে হবে। আমি বলবো তার কারণ হচ্ছে, এখানে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু জাস্ট যে তোমার 1 মার্কস কাটা যাবে একটা ভুলের জন্য তা কিন্তু না। এমন হতে পারে তোমার একটা দুইটা মিস্টেকের কারণে পুরো সিকোয়েন্সটা এলোমেলো হয়ে যাবে এবং তুমি কোনো মার্কসই পাবে না, এমনটা পর্যন্ত হতে পারে। কাজেই সতর্কতা অবশ্যই অবলম্বন করাটা জরুরি। তো এখন দেখো, এই রিয়ারেঞ্জটা করার সময় কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারলাম যে উনি কবে কোথায় জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, এগুলো। তো এইখানে তুমি একটা জিনিস চিন্তা করো যে সবার আগে তাহলে কোন সেন্টেন্সটা আমরা লিখতে পারবো। সবার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়, কারণ জন্ম হচ্ছে সবার আগে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি যে 5 নাম্বার যে সেন্টেন্সটা এখানে রয়েছে এইটা কিন্তু ওনার জন্ম কোথায় হয়েছে, অর্থাৎ উনি কিশোরগঞ্জে 1914 সালে একটা গ্রামে জন্মগ্রহণ করেন, এটি এখানে বলা হয়েছে। কাজে এটি আমরা কিন্তু 1 নম্বরে লিখে দিতে পারি খুব সহজেই। ঠিক আছে? তাহলে কিন্তু আমার প্রথম এটা হয়ে গেল। তো আমরা একটা করে লিখবো আর একটা করে মার্ক করে রাখবো যাতে আমাদের আর ওইগুলোর পেছনে কোনো সময় নষ্ট না হয়। এখন তুমি চিন্তা করো,
আমরা সাধারণত কি করি, আগে নিজের নামের ব্যাপারে কোনো একটা কিছু বলি যে আমার নাম অমুক, তার ঠিক পরে আমরা বলি আমার পিতার নাম অমুক। তার মানে আগে দেখতে হবে যে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় এবং তার নামটা কি, আর তারপরে দেখতে হবে তার পিতার ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি ৮ নাম্বার যে বাক্যটি রয়েছে এখানে কিন্তু তার পিতার ব্যাপারে বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে তার পিতার নাম কি, তমিজউদ্দিন, আর বলা হয়েছে যে তিনি কি ছিলেন, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। তাহলে ৮ নাম্বারটা কিন্তু আমরা এখানে বসাতে পারি, মানে প্রথমে আমরা যেটা বসাচ্ছি ৫ নাম্বার, তার ঠিক পরে আমরা ৮ নাম্বারটা লিখতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে কিন্তু আমি ২ নাম্বারটাও কমপ্লিট করে ফেললাম। আর তারপরে এবার আসো ৩ নাম্বার আমরা কি করব, এটাও শেষ হয়ে গেল, এটাও শেষ হয়ে গেল, তার পিতার ব্যাপারটাও হয়ে গিয়েছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এরপর আমরা কোনটা বসাতে পারি। দেখো, তিনি গোল্ড মেডেল পেয়েছিলেন, আমরা কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কাজের ব্যাপারে কিছু বলিনি, জাস্ট কি বলেছি, তিনি জন্মেছিলেন, তার পিতার নাম ছিল অমুক। তো তার কাজের ব্যাপারে যেহেতু বলা হয়নি, আগে কাজের ব্যাপারে বলতে হবে, তারপরে গোল্ড মেডেলের ব্যাপারটা আনতে হবে। তার মানে এটাও এখন হচ্ছে না। তারপর দেখো কি বলেছে, জয়নুল আবেদিন ওয়াজ সাজ আ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। তার মানে তিনি কি ছিলেন, এমন একজন পার্সোনালিটি ছিলেন বা ব্যক্তিত্ব ছিলেন যে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিলেন। হ্যাঁ, এটি হতে পারে, আমরা হাতে রাখি। তারপরে দেখো, এই যে তিনি স্কুলের হার্ড রুল পছন্দ করতেন না, তিনি মারা গিয়েছিলেন, এগুলো তো আর এখন আসছে না, তাই না? এগুলো একটু পরের চ্যাপ্টার। তো আমরা এখানে জাস্ট ২ নাম্বারটা হাতে রাখলাম, তারপরে আমরা দেখি যে আমরা অন্য কিছু আর বসাতে পারি কিনা। এভাবেই কিন্তু তোমাকে খুব চিন্তা করে রিয়ারেঞ্জগুলো অ্যান্সার করতে হবে। তারপরে দেখো বলেছে, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন যিনি দেশের জন্য এবং তার দেশের মানুষের জন্য কি করেছিলেন, অবদান রেখেছিলেন। তো এখানে আমাদেরকে বুঝতে হবে এই জিনিসটি কিন্তু আগে হবে। দেখো, তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন যে আমাদের দেশকে সমৃদ্ধ করেছিল, তারপরে আসবে যে সে আসলে কাদের জন্য অবদান রেখেছিলেন, এমন একটা ব্যাপার। তো এইটা তাহলে আলটিমেটলি পরে আসছে। তো তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই ২ নাম্বারটা যদি তুমি এখানে বসিয়ে দাও যে জয়নুল আবেদিন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে কি করেছিল, আমাদের এই সংস্কৃতিকে সমৃদ্ধ করেছিল, তাহলে তার ঠিক পরেই কিন্তু দেখো এইটা আসছে যে এই গ্রেট পার্সোনালিটি, যেটা আগে দেখো বলা হয়েছে এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, আর তারপরেই বলা হয়েছে এই গ্রেট পার্সোনালিটিটা। তো হু কন্ট্রিবিউটেড মানে যিনি অবদান রেখেছিলেন ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল, মানে তার দেশের জন্য এবং তার দেশের মানুষের জন্য। তাহলে এইটা তুমি ৪ নাম্বারে দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ৪টা হয়ে যাচ্ছে, সিরিয়ালটা হয়ে গিয়েছে। এরপরে দেখো এই দুটাও মার্ক করে দিলাম আমরা। তারপরে আমরা কোনটা বসাতে পারবো আমরা একটু দেখি। এখানে দেখো একটা সেন্টেন্স রয়েছে, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন। তো তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যেই দুর্ভিক্ষের ছবি সেটি অঙ্কন করেছিলেন এবং হিউজ বা ব্যাপক রিপুটেশন বা সম্মান উনি পেয়েছিলেন। এটা তো এখানে আসলে যাচ্ছে না, কারণ আমরা তার যে কন্ট্রিবিউশন সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা দেখি এরপরে ৯ নাম্বারে কী রয়েছে, সো অ্যাট দ্য এজ অফ 15 হি ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড। তো এইটা তো আসলে ওই যে উনি যে স্কুলের কঠিন নিয়ম পছন্দ করতেন না, তারপরের লাইন হবে, কারণ যেহেতু উনি স্কুলের কঠিন নিয়ম পছন্দ করতেন না, তাই কলকাতা গিয়ে সরকারি আর্ট কলেজে উনি ভর্তি হয়েছিলেন। তো আমরা এখন দেখি তো এর পরের বাক্যটাতে কী বলেছে, হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট। দেখো ১০ নাম্বারটাতে যে হি ওয়াজ আ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। তার মানে তিনি একজন গ্রেট আর্টিস্ট ছিলেন যিনি নাম ধাম কামিয়েছিলেন নিজের জন্য এবং দেশের জন্য। তো আমরা যেহেতু তার কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করলাম, এখন কিন্তু আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি ৫ নাম্বারে, যে তিনি নাম ধাম কামিয়েছিলেন নিজের জন্য এবং তার দেশের জন্য, এমন একটা জিনিস এখানে ইন্ডিকেট করছে। আর তার ঠিক পরে দেখো আমরা কোনটা ব্যবহার করব এখন ৬ নাম্বারে। আমাদের কিন্তু এখন আস্তে আস্তে লিমিটেড অপশন হয়ে এসেছে, হ্যাঁ, যেগুলো আমরা মার্ক করে ফেলেছি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। তো এখন তুমি দেখো এখানে তো ১ নাম্বারে রয়েছে এই গোল্ড মেডেলের যে অ্যাওয়ার্ডের ব্যাপারটা, এটা কিন্তু এখানে আর আসছে না। তো এইটা যদি না আসে, কারণ এটা তো পরে আসবে, এখন কিন্তু দেখো আমরা চাইলে ব্যবহার করতে পারি যে উনি স্কুলের যে হার্ড রুলস, এই যে ৩ নাম্বারে যেটা রয়েছে সেটা তিনি কি করতেন না, পছন্দ করতেন না। তো এইটা দেখো আমরা যদি এখানে বসাই ৩ নাম্বারে, যে স্কুলের ধরাবাঁধা নিয়ম তিনি পছন্দ করতেন না। তো যেহেতু তিনি স্কুলের ধরাবাঁধা নিয়ম পছন্দ করতেন না, এই কারণে উনি সরকারি আর্ট কলেজ কলকাতায় ভর্তি হয়েছিলেন। এটা কিন্তু মানে কথার উপরেই চলে আসছে, ঠিক আছে? তো এইটা আমরা এখানে বসিয়ে দিই। এইটা এখানে বসানোর পরে আমরা যেটা দেখব ৮ নাম্বারে আমরা এখন কি বসাবো। আমাদের কিন্তু এখন অপশন অনেক লিমিটেড হয়ে এসেছে, জাস্ট ৩টা অ্যান্সার বসানোর বাকি আছে।
তো এই যে মৃত্যুর যে ব্যাপারটা দেখো 4 নাম্বার, এটা তো মোটামুটি আসলে সবার শেষে আসবে, বোঝাই যাচ্ছে। তো এখন 8 আর 9 আমরা যেটা নিয়ে কনফিউশনে আছি সেটা হচ্ছে এটা বাদে বাকি যে দুইটা রয়েছে, দেখো জাস্ট এই দুইটা থেকে আসলে কোনটা বসবে। একটা হচ্ছে তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর আরেকটা হচ্ছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষের ছবি এঁকে অনেক রেপুটেশন বা সম্মান অর্জন করেছিলেন। তো আগে তো ছবি আঁকবে, তাই না? তারপর তো তিনি রেপুটেশন অর্জন হবে, তারপরে তিনি গোল্ড মেডেল পাবে। তো এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে দেখো তুমি কি করতে পারো, এই যে ড্রিউ পিকচার যেটা আছে এইটা তুমি এখানে বসিয়ে দাও। কি করব আমরা, এইটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? যে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ছবি অঙ্কন করেছিলেন এইটা এখানে বসিয়ে দিলাম, এবং তিনি অনেক সম্মান অর্জন করেছিলেন, আর সেই সম্মানের কারণে উনি অ্যাওয়ার্ডেড হয়েছিলেন কি গোল্ড মেডেল। তো এইটা কিন্তু আমরা এখন এখানে লিখে দিচ্ছি। আর সবার শেষে উনি কবে মারা গিয়েছিলেন এটা যদি আমরা বসিয়ে দিই, কারণ মৃত্যুর ব্যাপারটা সাধারণত কি সবার শেষেই আসাটা উচিত। তো কতটা সহজে দেখো আমি এই রিয়ারেন্সটাকে কমপ্লিট করে ফেললাম। এভাবে যদি তুমি পরীক্ষার হলে চিন্তা করো, এবং তোমার যদি আগে থেকে এই রিয়ারেঞ্জগুলা যেগুলো কিনা আসলে কমন স্টোরি সাধারণত নন টেক্সচুয়াল হয়ে থাকে, এগুলো কিন্তু পরীক্ষায় অনেক আসে। হ্যাঁ, তো এই গল্পগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু মানে তুমি অনেক কনফিডেন্স সহকারে পরীক্ষার হলে যে অ্যান্সার করে আসতে পারবে এবং ফুল মার্কস অর্জন করতে পারবে। রিয়ারেঞ্জে কিন্তু অনেক মার্কস থাকে, সো এখানে আসলে ফুল মার্কস অর্জন করাটা খুবই 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 ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।